শুধু সজ্জনমণ্ডলী, ডিএন টিভির একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ ইতিহাস কথা। আমরা সেই ইতিহাস কথার আজকের দিনে প্রাসঙ্গিক কিছু ঘটনা আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ, যতগুলো বিষয় সবগুলোই গুরুত্বপূর্ণ, তার মধ্যে আজকের বিষয়ও অত্যন্ত বেশি প্রাসঙ্গিক দুটি বিষয় আমাদের সামনে আজকের দিনে রয়ে গেছে। সেটা হচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবস কেন আমরা এটাকে অনেক বেশি গুরুত্ব সহকারে দেখছি, এটা কিছু আলোচনার মধ্য দিয়ে তার যুক্তিকতা আমরা আপনাদের সামনে উপস্থাপনা করব। পাশাপাশি রয়েছে আজ জাতীয় কৃষক দিবস। এই জাতীয় কৃষক দিবসের গুরুত্ব অপরিসীম। সেদিক থেকেই তো আমরা দুটি পর্যায়ে আলোচনা করতে যাচ্ছি। প্রথমত, বিশ্বভারতী প্রতিষ্ঠা দিবস। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ওনার চিন্তার মধ্যে যে জিনিসটা আমাদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে উনি বিশ্বভারতী গঠন করেছিলেন, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা বলবো ওনার যে চিন্তাভাবনা সারা ভারতবর্ষে, উনি নিজে ব্যবহারিক জীবনে উনি তার উপলব্ধি করতে পেরেছিলেন নিজেকে দিয়েই। তৎকালীন সময়ের ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা, আজকের দিনেও সেই শিক্ষা ব্যবস্থার খুব একটা হেরফের কিছুই হয়নি। এই যে ব্যবহারিক শিক্ষা ব্যবস্থা উনি ওনার জীবন দিয়ে উপলব্ধি করেছিলেন, সেই শিক্ষা ব্যবস্থা কিভাবে একটা সমাজকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে গড়ে তুলতে পারে, তার আদর্শ বুনিয়াদ গঠন করার লক্ষ্যেই ওনার বিশ্বভারতীর জন্ম উনি দিয়েছিলেন। বীরভূমের বোলপুর সেই জায়গাতে একটি অনুর্বর জায়গা, সেখানে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর কিছু জায়গা ক্রয় করে রেখেছিলেন। সেটা অনুর্বর, অর্থাৎ সেখানে কৃষিকাজ হবে না। কিন্তু কৃষিকাজের চেয়ে যে অনেক বড় কৃষিকাজ সেখানে হতে পারে, সেটা আমরা আজকের দিনে উপলব্ধি করতে পারি, যার নাম দেওয়া হয়েছিল শান্তিনিকেতন। পরবর্তী সময়ে এই জায়গা শুধু নয়, সম্পূর্ণ এলাকাটির নামকরণ হয়ে গেছে শান্তিনিকেতন। কাজে এই যে শান্তিনিকেতন, সেখানে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করবেন রবীন্দ্রনাথ ঠাকুর। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তাকে আশীর্বাদ করলেন এবং উনি যেন সফলতা লাভ করতে পারেন সেই লক্ষ্যে ওনাকে আশীর্বাদ করলেন। শুরু হয়ে গেল ওনার পরিকল্পনার বাস্তবায়ন ঘটানো। তো আমরা লক্ষ্য করলাম যে 1921 সালে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা লাভ করিয়েছিলেন। 1951 সালে এই বিশ্বভারতী একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হিসাবে পরিগণিত হয়ে গেল। বেশি দিন লাগেনি, অল্প সময়ের মধ্যে। এবং সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই জায়গাতে যারা পড়াশোনা করেছিলেন তাদের মধ্যে বিখ্যাত বিখ্যাত ব্যক্তি, বিশেষ করে নোবেল পুরস্কার প্রাপ্ত অর্থনীতিতে অমর্ত্য সেন সেখানে পড়াশোনা করেছিলেন। বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় সেখানে পড়াশোনা করেছিলেন। এবং ভারতের
দ্বিতীয় প্রধানমন্ত্রী যিনি ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী, উনিও এই শান্তিনিকেতনের ছাত্র। কাজে এই শান্তিনিকেতনের শুরুটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ লাভ করেছিল। আমরা সেদিক থেকে এই শান্তিনিকেতন, তার মধ্যে যে শিক্ষা প্রতিষ্ঠানটা বিশ্বভারতী, এবং শেষ পর্যন্ত সেই বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পরিগণিত হয়েছিল। একটা বিশ্লেষণ যদি আমরা করি, আমরা লক্ষ্য করব রবীন্দ্রনাথ ঠাকুর এই বিশ্ববিদ্যালয়, আজকের দিনেরও যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানে বিভিন্ন বিষয়ে পড়াশোনার ব্যবস্থা রয়েছে, আলাদা আলাদা বিভিন্ন সাবজেক্ট রয়েছে। কিন্তু বিশ্বভারতীতে যে সাবজেক্ট, যে প্রক্রিয়া, যে উদ্যোগ রবীন্দ্রনাথ ঠাকুর গ্রহণ করেছিলেন, যদি সেই আদলে বা সেই আদর্শে বা সেই সিলেবাসে ম্যাথোডোলজিক্যাল সিস্টেমটা যদি বিশ্বভারতীর মতো করা হতো, তাহলে আজকে বেকারত্ব নিয়ে যে যন্ত্রণাটা, সেটার প্রয়োজন ছিল না। শিক্ষা ব্যবস্থাটাকে কিভাবে নিয়ে যাওয়া হবে, আজকে গতকালকে আমরা আলোচনা করেছিলাম রামানুজমের জন্মদিন, জাতীয় গণিত দিবস। উনি গণিতে ওনার শিক্ষক বলছিলেন যে 100-র মধ্যে 100 মার্ক দিলে কম দেওয়া হবে, কিন্তু অন্য বিষয়ে উনি ফেল করেন, পাস করতে পারেননি। এই অবস্থাটা ছিল। ইংরেজিতে ফেল করতেন, প্রয়োজনটা কি ছিল? ওই সাবজেক্টটা না পড়লেই বা কি হতো? রবীন্দ্রনাথ এই জায়গাতেই বিশ্বভারতীটাকে প্রতিষ্ঠা লাভের জন্য একটা উন্মুক্ত শিক্ষা ব্যবস্থা এখানে ব্যবহার করেছিলেন। কাজে বিশ্বভারতী আজকের দিনে একটা আদর্শ, সারা বিশ্বের মধ্যে একটি অন্যতম বিরল বিশ্ববিদ্যালয় হিসাবে চিহ্নিত হয়ে আছে। বিশ্বভারতীতে যারা পড়াশোনা করেছিলেন, প্রথম 5 জনকে নিয়ে শুরু হয়েছিল। তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্র রথীন্দ্রনাথও ছিলেন। সেই রথীন্দ্রনাথই যখন সেটা বিশ্ববিদ্যালয় বা বিশ্বভারতী মহাবিদ্যালয় হিসেবে চিহ্নিত হলো, তখন উপাচার্যের দায়িত্বে ছিলেন রথীন্দ্রনাথ ঠাকুর প্রথম। তো সেদিক থেকে চিন্তা করুন যে 5 জনকে দিয়ে যেটা শুরু হয়েছিল, আজকে সেটা বহির্মুখ হয়ে দাঁড়িয়েছে। শুধু একটা বিষয় নয়, অনেক অনেক বিষয় তার মধ্যে যুক্ত হয়ে আছে। এটা উদ্দেশ্যই ছিল বৃত্তিমুখী শিক্ষা ব্যবস্থা পরিচালনা করা, এবং এটাতে কবিগুরুর যে চিন্তাভাবনা সেটা বাস্তবায়িত হয়েছিল। এবং উনি এই বিশ্বভারতী শিক্ষা ব্যবস্থাটা কিভাবে গ্রহণ করবেন, এই যে চিন্তাভাবনাটা কোত্থেকে চলে এসেছিল আমরা দেখেছি। যে বিশেষ করে বৈদিক যুগ বা বেদান্ত যুগে বা বিভিন্ন উপনিষদের যুগেও তপোবনে শিক্ষা ব্যবস্থা গ্রহণ করা হতো। এই তপোবনের শিক্ষা ব্যবস্থা কি ছিল? শ্রুতিভিত্তিক ছিল, কারণ তখনও ওই লেখালেখির মধ্য দিয়ে শুরু হয়নি শিক্ষাটা। পরবর্তী সময়ে যদিও আমরা ভোজ পাতা বা তাল পাতার মধ্যে এগুলো কাগজের কলম দিয়ে লেখার ব্যবস্থা চালু হয়েছিল, কিন্তু তার আগে ছন্দ দিয়ে কবিতার আকারে শ্রুতি শিক্ষা ব্যবস্থাটা ছিল। এটা পঠন পাঠনের দিক, সেখানে বিভিন্ন ভাষা, পালি থেকে আরম্ভ করে বিভিন্ন সংস্কৃত ভাষা, পালি ভাষা, এই ধরনের অনেকগুলো ভাষা দিয়ে সেখানে শেখানোর ব্যবস্থা ছিল। শুধু তাই নয়, সমাজ জীবনে একটি মানুষের যে যে বিষয়গুলো নিয়ে তারা বেঁচে থাকবেন, সেই সার্বিক বিষয় শিক্ষা ব্যবস্থা সেখানে ছিল। আমরা দেখি আরণ্য উপাখ্যান, জমির জল চলে যাচ্ছে, এই জলটাকে আটকাতে হবে। গুরু পাঠালেন তাকে যে জলটা আটকাও। সেই জল আটকাতে পারছিল না, প্রচণ্ড স্রোত। সে সেই আলের মধ্যে শুয়ে পড়েছিল, জলটা আটকে দিয়েছিল। এই যে শিক্ষা ব্যবস্থা, গোচারণ, সেখানে গোচারণের ভূমিকা ছিল। আমরা ব্রাহ্মণ কবিতাতেও দেখি, সেখানেও এই ব্যবস্থাটা ছিল। বুদ্ধি সত্য বোধানো কল্পলতা, তার মধ্যে সেই বিষয়টাকে আমরা খুঁজে পেয়েছি।
ছান্দোগ্য উপনিষদ, তার মধ্যে সেটাকে পেয়েছি। এই বিষয়গুলোর মধ্যেও রবীন্দ্রনাথ তার চিন্তাভাবনা এখানে প্রস্ফুটিত করেছিলেন। সম্পূর্ণ অথর্ব বেদের ব্যবস্থাপনা পৃথিবী কবিতার মধ্যে রবীন্দ্রনাথ দিয়েছিলেন, এবং সেই সব চিন্তাভাবনা, যে চিন্তাভাবনা কবিতার মধ্যে দিয়েছেন, আমরা কবিতার মধ্য দিয়ে পেয়েছি। সেই জন্য উনি ওনার বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থাটাকে বিশ্বভারতীর মধ্যে নিয়ে আসার পরিকল্পনা উনি গ্রহণ করেছিলেন। 1918-তে 23শে ডিসেম্বর তার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল, এবং আমরা দেখলাম যে 1921 সালে ইতোমধ্যেই সেটার ভিত্তিপ্রস্তর থেকে একটা বিশাল আকৃতির গৃহ তৈরি হয়ে গেল, এবং সেটার আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন ব্রজেন্দ্রনাথ শীল। রবীন্দ্রনাথের উপস্থিতিতে সেটা উদ্বোধন হয়েছিল, এবং সেদিন থেকেই এই বিশ্বভারতী এগিয়ে চলছে। এবার আমরা দেখেছিলাম যে 1971 সালে একটি ডাক টিকিট প্রদান করে খোলা হলো। সেই ডাক টিকিটের মধ্যে একদিকে হচ্ছে সেই বিশ্বভারতীর মহিরুহ সে ভাস্কর্য গৃহটা, পাশে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, তার মধ্যে ভারতী বিদ্যালয় লেখা আছে। এই ছবিটা আমরা পেয়েছি একটা ডাক টিকিটের মধ্যে, সেটা পেয়ে গেলাম। তো সেই বিশ্বভারতী সেদিক থেকে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এগিয়ে চলছে। আমরা এই বিশ্বভারতী যেটা আছে তার যে প্রাঙ্গণটা, সেটাকে দুটো ভাগে আমরা ভাগ করে নিতে পারি। দুটো ভাগে আমরা পেয়েছি, একদিকে হচ্ছে শান্তিনিকেতন আর একদিকে হচ্ছে শ্রীনিকেতন। এই বিশ্বভারতীর দুটি ভাগ, তার মধ্যে অনেকগুলো বিভাগ, সেই বিভাগগুলো ক্রমশ আমরা আলোচনার দিকে যাচ্ছি। আমরা দেখলাম 1863 সালে দেবেন্দ্রনাথ ঠাকুর সে অনুর্বর জমি যেটা ক্রয় করেছিলেন, তার মধ্যে যে বিশ্ববিদ্যালয়টা স্থাপন হয়েছিল প্রথম বিদ্যালয় আকারে, সেটাই শান্তিনিকেতন হয়ে গেল। তো সেখানে অনেকগুলো নাম আখ্যায়িত করা হয়েছে, বিভিন্ন গৃহ, এবং সেই গৃহের নাম তার কার্যাবলীর অনুযায়ী সেই নামকরণগুলো করা হয়েছিল। একদিকে দেখুন ছাতিমতলা, আপনারা যদি বিশ্বভারতীতে যান দেখবেন একটা একটা করে সবগুলো এক একটা বিষয় নিয়ে সেখানে বিভিন্ন গৃহ রয়েছে, তার নামকরণ রয়েছে। তো ছাতিমতলা সেটা হচ্ছে পুরনো ঘণ্টা, এই ছাতিমতলাতে গেলেই সেটা আমরা দেখতে পাই। তারপরে একটা বিখ্যাত জায়গা রয়েছে আম্রকুঞ্জ, আমরা দেখি প্রায় সময় টিভিতে, সেই আম্রকুঞ্জের মধ্যে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে। সেই আম্রকুঞ্জ ছিল একটা শান্তিনিকেতনের একটি সুন্দর সুভাষিত একটি এলাকা। সেখানে বিভিন্ন ধরনের মানুষ যখন তখন সেখানে গিয়ে বসতে পারে, একটা আনন্দের পরিবেশ সেখানে থাকে। একটা বিশাল বড় আম গাছও রয়েছে, সেই আম গাছের নিচে কুঞ্জ, সেখানে বসে বসে মানুষ বিনোদন করেন। বিভিন্ন অনুষ্ঠান, অনেক অনুষ্ঠান, 25শে বৈশাখ থেকে আরম্ভ করে 22শে শ্রাবণ, সবগুলো অনুষ্ঠান সে অমৃতলিতে হয়ে থাকে। শুধু তাই নয়, বিভিন্ন ধরনের মেলা এই জায়গাতে হয়ে থাকে, তারও বিভিন্ন প্রেক্ষাপট রয়েছে। তো সেখানে রবীন্দ্রনাথের আমন্ত্রণে নেতাজি সুভাষচন্দ্র বসু সেই আম্রকুঞ্জে গিয়েছিলেন। আমরা তারপরে যেটা দেখি যে কলা ভবন রয়েছে। সেই কলা ভবনে কি হয়, এই বিভাগে শিল্প সম্বন্ধীয় যাবতীয় কিছু শেখানো হয়ে থাকে। এখানে গঠনমূলক সব ধরনের চিত্রাঙ্কন এগুলো শেখানো হয়, এবং শিল্প সম্বন্ধীয় যাবতীয় গঠনমূলক কার্যগুলি সেই কলা ভবনে হয়ে থাকে। তারপরে যেটা আছে শিল্প ভবন, সেখানে কারুশিল্প সম্বন্ধীয় সমস্ত কিছু গঠনমূলকভাবে সেখানে শেখানো হয়, এবং সেখানেও তারও একটি ঐতিহ্যবাহী বিষয় রয়ে গেছে। জাপান এবং চীন দুটো দেশের সঙ্গে রবীন্দ্রনাথের একটা বিশাল সম্পর্ক ছিল। তো সেই সব জায়গা থেকে বিখ্যাত শিল্পীদেরকে তিনি নিয়ে আসতেন। নিয়ে আসার পর সেই শিল্প ভবনে তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কারুশিল্প প্রশিক্ষণ ব্যবস্থা
সেখানে করা হতো এবং সেখানে সেই সব শিক্ষকরা এসে দীর্ঘদিন এখানে থেকে চারুশিল্প, কারুশিল্প এগুলো শেখানোর কাজ ওনারা করতেন। এবং পরবর্তী সময় আমরা দেখলাম সেই চারুশিল্প, কারুশিল্প হয়ে গেল একটা অর্থনৈতিক বুনিয়াদ সৃষ্টির একটা বিশাল জায়গা। আজকেও আমরা একটি শান্তিনিকেতনে শাড়ি কিনতে যাই, ওখানে শান্তিনিকেতনের শিল্পীদের অঙ্কন চিত্র প্রস্ফুটিত হয়ে ওঠে। আমরা একটা পোশাক জামা পরতে যাই, একটা পায়জামা, পাঞ্জাবি এগুলো পরতে যাই, একটা চাদর, সেখানেও দেখা যায় যে বিভিন্ন অঙ্কন শিল্প আছে। এছাড়া বাঁশ, বেত, বিভিন্ন ধরনের ঘাস এগুলো দিয়ে, বিভিন্ন মাটি দিয়ে বিভিন্ন ধরনের শিল্প তৈরি করা হচ্ছে। এবং এগুলো শুধু আমাদের দেশে নয়, বিদেশের বাজারে বিশাল দামে বিক্রি হয়, মূল্য হয়। তাতে বিদেশি অর্থ এদেশে চলে আসতে শুরু হয়েছে। তো আমরা যদি এই বিশ্বভারতীর আদলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান তৈরি করতে পারতাম, কলেজ থেকে এইসব জিনিসগুলো যখন শিখে আসতো মানুষ, তখন সেটা তৈরি করে তার অর্থনৈতিক বুনিয়াদ, পারিবারিক বুনিয়াদ অনেক বেশি দৃঢ় করতে সক্ষম হতো। সেদিক থেকে আমাদের দৃষ্টি দেওয়া প্রয়োজনীয়তা রয়েছে না? কাজেই রবীন্দ্রনাথের এই বিশ্বভারতীর আদলগুলো আমাদের এখনও চিন্তা করার মধ্যে রয়েছে সঙ্গীত ভবন, সেখানে কণ্ঠশিল্পী। আজকে কণ্ঠশিল্প এমন একটা জিনিস, মানুষ সেটাকে গ্রহণ করছে না। একজন শিল্পী একটা গান গাইছে, সে গানের বিনিময়ে সে পয়সা রোজগার করছে। এটা একটা বিশাল শিল্প। এবং এই শিল্প বলছেন যে, আমরা অনেক সময় একটা কথা বলে থাকি, ভগবান প্রদত্ত। এই সবগুলো ঘটনা এখানে বাস্তবায়িত না। ভগবান প্রদত্ত জিনিসটা সাধনার মধ্য দিয়ে সৃষ্টি হয়ে থাকে। সাধনা না থাকলে শিল্পী হওয়া যায় না। এটা রবীন্দ্রনাথের এই যে শিল্প সঙ্গীত ভবন, যেটা সঙ্গীত ভবনের থেকেই আমরা এটা শিখতে পারি। সেখানে বিভিন্ন যন্ত্রসঙ্গীত, সেখানেও এই যন্ত্রসঙ্গীত শেখানো হয়, আবার যন্ত্র তৈরি করাও শেখানো হয়। কাজে সেটাও আমরা এই দিক থেকে শিক্ষা লাভ করতে পারি। আমরা দেখি পাঠ ভবন, এটা ইনফর্মাল এডুকেশন যাকে বলা হয়। এডুকেশন তিনটা ভাগে ভাগ করতে দেখা গেছে আমাদের, ফর্মাল, নন ফর্মাল এবং ইনফর্মাল। তো ফর্মাল, নন ফর্মাল আমরা জানি, ইনফর্মালটা আমরা জানি, কিন্তু ইনফর্মালে এখানে দুটো দিক আছে। একটা সমাজের প্রয়োজনীয়, একটা সমাজকে ক্ষতিকার। এখন এটা অনেকের বক্তব্য থাকবে, এটা সমাজের ক্ষতিকারক, আবার পুস্তকীয় হতে পারে। হ্যাঁ, আমরা বলবো এই ভূত প্রেত, দৈত্য দানবের কাহিনীগুলো এগুলো ক্ষতিকারক। এটা ভয় ভীতি ভিত্তিক কিছু লেখালেখি, এগুলো ক্ষতিকারক। জ্যোতিষীর উপরে বিভিন্ন ধরনের বই, এটাও ক্ষতিকারক। স্বপ্ন বিচার, এগুলোও ক্ষতিকারক। কাজে ইনফর্মাল এডুকেশনে যেমন ক্ষতিকারক দিকের প্রচুর বই থাকে, তেমনি সমাজ গঠনের কিছু বই থাকে। তো রবীন্দ্রনাথের সেই যে পাঠ ভবন, সেই পাঠ ভবনের মধ্যে এ ধরনের প্রচুর সমাজ গঠনের এবং প্রতিটি মানুষের জ্ঞান সমৃদ্ধি লাভ করার লক্ষ্যে প্রচুর ধরনের বই পুস্তক সেখানে সেই ভবনের মধ্যে পাওয়া যায়। তো সেখানে সে পাঠ ভবন এবং শিক্ষা সত্র, এই ভবনটা রয়েছে। শিক্ষা সত্র, আমরা শিখবো, কি শিখবো, কেন শিখবো, কি কারণেই শেখার প্রয়োজনীয়তা, এই শিক্ষা লাভ করে আমার কী লাভ, এই শিক্ষা লাভ করার পরে এটা যদি আমরা কিছু তৈরি করতে যাই, তার কাঁচামাল রয়েছে কিনা প্রচুর পরিমাণে, সেই বিষয়গুলো এই শিক্ষা সত্রের মধ্যে আমরা পেয়ে যেতে পারি। এরপরে দেখুন, চীনা ভবন একটি ভবন, একটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমরা দেখি চীন ভারত, এটা যেমন শত্রুতা। রবীন্দ্রনাথের আমলে চীন থেকে প্রচুর শিক্ষাবিদ, প্রচুর আদর্শবান ব্যক্তি, প্রচুর কলাক্ষেত্রের ব্যক্তি, প্রচুর কারুশিল্প, সূচিশিল্পের ব্যক্তিরা এই শান্তিনিকেতনে এসেছেন। একটা ভবনেরই নাম দেওয়া হয়েছে চীনা ভবন। সেই চীনা ভবনে এখানে চীনা ভাষা শেখানো হতো, চীনা সাহিত্য, চীনা সংস্কৃতি, চীনা সভ্যতা এবং চীনা ছাত্রছাত্রীদের ভারতীয় সংস্কৃতির ভাষা, সাহিত্য এগুলো পড়ানো হতো। বিনিময় শিক্ষা। এখানে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, আমরা অনেক দেশের নাম জানি, অনেক দেশে বিভিন্নভাবে
বিপ্লব সংগঠিত হয়েছে, সমাজতান্ত্রিক কাঠামো দেশ তৈরি হয়েছে, যে সমাজতান্ত্রিক বুনিয়াদ তৈরির জন্য রাশিয়ার চিঠিতে রবীন্দ্রনাথ বারবার উল্লেখ করেছেন যে রাশিয়াই হচ্ছে মানব তীর্থক্ষেত্র। তো সেখানেও একটা সমাজতন্ত্রের ভূমিকা রয়েছে এবং সেই সমাজতন্ত্রের মধ্যে আজকে চীনের একমাত্র দেশ চীন, যে চীনে একটা সংস্কৃতি বিপ্লব হয়েছে, অন্য কোনো দেশে সংস্কৃতি বিপ্লব হয়নি। কাজেই রবীন্দ্রনাথ যোগ্যতমভাবে এই চীনকে বেছে নিয়েছিলেন এবং চীনের শিল্পীদেরকে ভারতবর্ষে নিয়ে এসে চীনা শিক্ষা, চীনা ভাষা শিক্ষা, চীনার বিভিন্ন বিষয়ভিত্তিক শিক্ষা এবং ভারতীয় মানুষদেরকে এই চীনা শিক্ষায় শিক্ষিত করা যেমন, তেমনি চীনের মানুষকে ভারতীয় সংস্কৃতি, ভারতীয় সাহিত্য এগুলোর বিষয়ে শিক্ষাদানের একটা বিনিময় ক্ষেত্র একটা তৈরি হয়েছিল চীনা ভবনে। টাউনুইন শান এখানে এসলেন, উনি শিক্ষকতা করলেন, তাকে টান সাহেব বলা হতো। উনি যে শিক্ষা দিয়ে গিয়েছিলেন এখানে একটা বিশাল ব্যাপার। এখানে ইতিহাস হয়ে রয়েছেন উনি, জোড়াসাঁকোল হয়ে পার ভ্রমণের প্রিন্সিপাল পর্যন্ত উনি হয়েছিলেন। সাহিত্য জীবনে পালের সঙ্গে শান্তিনিকেতনে উনি আসিয়েছিলেন এবং কয়েকদিনের মধ্যে ওই যে বলছিলাম যে 5 জন ছাত্র, সেই 5 জন ছাত্র নিয়ে ক্লাসটা শুরু করেছিলেন। সেই 5 জনের মধ্যে একজন ছিলেন রথীন্দ্রনাথ ঠাকুর, উনি উপাচার্য হয়েছিলেন পরবর্তী সময়ে। 1933 সালে নানকিনে ইন্দো চীন সংস্কৃতি সমিতির জ্ঞানী গুণীজন মিলে একটা বিশাল ব্যাপার 50,000 পুস্তক শান্তিনিকেতনে দান করেছিলেন ওনার নেতৃত্বে। তো এটা কি কারণে 50,000 পুস্তক দান করবেন ওনারা? তো শান্তিনিকেতন কি জায়গাটা তৈরি হয়েছিল যেখানে একজন বিদেশের মানুষ এই শান্তিনিকেতনের সমৃদ্ধি লাভ করার লক্ষ্যে 50,000-এর উপরে বই সেখানে দান করেছিলেন। এইখানে আমরা দেখলাম 1937 সালের 14 এপ্রিল এই চীনা ভবনের উদ্বোধন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কাজে সেদিক থেকে বিশ্বভারতী একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন চলেছে এখনো। 1979 সালে টান সাহেবকে দেশিকোত্তম নামক একটি উপাধিতে ভূষিত করা হলো শান্তিনিকেতনে। এরপরে দেখলাম 2017 যে অভিজিৎ ব্যানার্জি এই চীনা ভবনের প্রধানের দায়িত্ব নিয়েছিলেন, এখন পর্যন্ত উনি আছেন। শিক্ষা আদান প্রদান এই বিষয়টা যদিও ইন্টারন্যাশনাল ল, ইন্টারন্যাশনাল সিস্টেম এইসব কিছু কিছু বিষয় বাধা সৃষ্টি করে রয়েছে, তথাপি শান্তিনিকেতনের সঙ্গে চীনের সুদৃঢ় সম্পর্ক, সংস্কৃতির বিনিময়, অনেক কিছু শিক্ষার জ্ঞানী গুণীদের বিনিময় সেখানে ঘটে চলেছে, এখনো ঘটে চলেছে। এটা আমাদের প্রয়োজন নয় কি? এটা জনগণের কাছে রইল বিষয়টি। হিন্দি ভবন, হাজারি প্রসাদ দ্বিবেদী উনি সেটার দায়িত্ব নিলেন যে হিন্দি ভবন 1938 সালে প্রথম অধ্যক্ষ তিনি। তো সেই হিন্দি ভবন কি, যে রাষ্ট্রীয় যে ভাষাটা আছে সেই রাষ্ট্রীয় ভাষা, তার যে সাহিত্য, সেই সাহিত্য, এই সাহিত্য রস শুধু হিন্দির মধ্যে কেন সীমাবদ্ধ থাকবে? আজকেও হিন্দি ভাষা রাষ্ট্রভাষা ঠিক আছে, কিন্তু সর্বত্র হিন্দিটাকে শিক্ষণীয় জায়গাতে নিয়ে আসার লক্ষ্যে অনেক ত্রুটি রয়ে গেছে। আমরা দক্ষিণ ভারতের দিকে যদি তাকাই, আমরা দেখব সেখানে হিন্দিটাকে একটা ঘৃণ্য ভাষা হিসাবে চিহ্নিত হয়ে আছে। কেন? একটা দেশ এই দায়িত্বটা নিতে পারবে না একটা রাষ্ট্রভাষাকে, শুধু এই রাষ্ট্রভাষা নয়, বিভিন্ন ভাষার প্রতি মর্যাদা আমরা কেন রাখবো না? কেন তার প্রতি আমরা অনীহা প্রকাশ করব? এই বিষয়টা আমাদের দেখার দরকার রয়েছে। তো আমি আরও বলতে চাই যে ভবনগুলো রয়েছে, সেই ভবনগুলো নামকরণ যেভাবে হয়েছে বুঝতেই পারবেন তার মধ্যে কী ধরনের কাজগুলো চলছে। রয়েছে রবীন্দ্র ভবন, দর্শন সদন, আনন্দ পাঠশালা, রয়েছে রতন কুটি, নাট্যঘর, প্রশাসনিক ভবন, বিনয় ভবন
এখনও খুব গুরুত্ব সহকারে রয়েছে সেটা, যে 1948 সালে কলা কারুশিল্প নিয়ে সঙ্গীত শিক্ষক প্রশিক্ষণ, সঙ্গীত শিক্ষা যারা দান করেন তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য এই বিনয় ভবন তৈরি করা হয়েছে। এখনও 500-এর উপর শিক্ষার্থী বলতে কারা, যারা সঙ্গীত শেখাবেন, বিভিন্ন যন্ত্রসঙ্গীত শেখাবেন, তাদের শিক্ষা দেওয়ার জন্য এই বিনয় ভবন। কাজেই যে শিক্ষকরা এই বিশ্বভারতী থেকে বিভিন্ন বিষয়ে শিক্ষাদান করে এখানে চলে আসবেন, ভাবুন একবার তারা কতটুকু গুরুত্ব সহকারে শিক্ষা লাভ করে আমাদের এখানে চলে আসছে। ফলে সেদিক থেকে বিনয় ভবনের গুরুত্ব এটা বিশাল, অপরিসীম। তারপরে রয়েছে বিভিন্ন ধরনের ভবন, তার মধ্যে কেন্দ্রীয় পাঠাগার রয়েছে, পূর্বপল্লী অতিথি ভবন রয়েছে শান্তিনিকেতন ডাকঘর, জনসংযোগ কার্যালয়, কৃষি অর্থনৈতিক গবেষণা কেন্দ্র। এ বিষয়ে আমরা পরে আবার আলোচনা করব, যেহেতু আজকে ন্যাশনাল ফার্মার্স ডে। তাই রবীন্দ্রনাথ যে চিন্তা ভাবনা করেছিলেন কৃষি অর্থনৈতিক গবেষণা কেন্দ্র উনি খুলেছেন বিশ্বভারতীতে, সেই ভবনটাও রয়েছে। পিয়ারসন স্মৃতি হাসপাতাল বিশ্বভারতের মধ্যেই এটাও রয়েছে, এত গুরুত্বপূর্ণ একটি হাসপাতাল। প্রেসো প্যাভিলিয়ন, সেখানে প্রেসো প্যাভিলিয়নের মধ্যে বিভিন্ন খবরাদি, বিভিন্ন ছবি, বিভিন্ন ধরনের তথ্য, বিভিন্ন আলোচনা বিষয়, সেখানে আজকের দিনের গবেষণা সেই বিষয়গুলোকে এখানে শার্ট আপ করে রাখা হয়। এটাও যে কোনো সময় যে কোনো মানুষ গিয়ে সেটা উপভোগ করেন এবং তা থেকে শিক্ষা গ্রহণ করেন। ভারতীয় স্টেট ব্যাংক শান্তিনিকেতনের জন্য আলাদা একটি স্টেট ব্যাংক সেই বিশ্বভারতীতে রয়েছে। এরপরে দেখুন মেলা প্রাঙ্গণ, এখানে যেটা রয়েছে আমরা দেখেছি যে 5 নম্বরে কৃষি অর্থনৈতিক গবেষণা কেন্দ্র, যেটা তার সঙ্গে এই মেলা, এখানে আমরা জানি যে বিশ্বভারতীতে একটা পৌষ মেলা হয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই পৌষ মেলা উনি তৈরি করেছিলেন। কেন পৌষ মেলাটা? আজকে আমরা দেখি বিভিন্ন জায়গাতে, রাষ্ট্রীয় স্তরে, আন্তর্জাতিক স্তরে পৌষ মাসের বিভিন্ন সময়টাতে বিভিন্ন জায়গাতে বিভিন্ন মেলা অনুষ্ঠান হয়ে থাকে। তার পেছনে যুক্তিটা কি? যুক্তিটা হচ্ছে এই, রবীন্দ্রনাথ যেটা চেয়েছিলেন যে গ্রামীণ কুটির শিল্প যেগুলো তৈরি হচ্ছে, সেই কুটির শিল্পগুলোর প্রসারা নিয়ে পৌষ মেলাতে সবাই আসবেন। তাহলে যে শিল্পীরা যে জিনিসগুলো তৈরি করলো সেই জিনিসটা সেখানে একটা বিনিময় ঘটবে, বিক্রি হবে এবং তার অর্থনৈতিক বুনিয়াদটা দৃঢ় হবে। এই চিন্তাধারার মধ্য দিয়ে এই কাজগুলো করা হয়েছিল। আজকেও শান্তিনিকেতনের টেরাকোটা, শান্তিনিকেতনের বিভিন্ন হাঁড়ি কলসি, মাটির জিনিস থেকে আরম্ভ করে বিভিন্ন কাপড়ের অঙ্কন শিল্প, সূচি শিল্প, কারুশিল্প, এই সবগুলো জিনিসের প্রসারা নিয়ে পৌষ মেলা একটা অভিনব মেলা, সারা ভারতবর্ষের বুকে একটা অদ্বিতীয় পৌষ মেলা সেই বিশ্বভারতীতে হয়ে থাকে। তো আমরা কেন এই বিশ্বভারতীটাকে গ্রহণ করব না? কেন সেই বিশ্বভারতীর আদলে আমাদের ইউনিভার্সিটিগুলো তৈরি হবে না? এটা কি আজকের জাতীয় শিক্ষা নীতির মধ্যে এই বিষয়টা নিয়ে বিন্দুমাত্র চিন্তা ভাবনা হয়েছে? যদি হয়ে থাকতো তাহলে রবীন্দ্রনাথের এই চিন্তা ভাবনাটা আমরা জাতীয় শিক্ষা নীতির মধ্যে প্রবেশ করানোর চেষ্টা করতাম। তার মধ্যে অর্থনৈতিক বুনিয়াদ যেহেতু দৃঢ় করার একটা পরিকল্পনা রয়েছে শিল্প সদন, সেখানে গ্যালারি হবে, বিদেশিরা আসবেন, দেশের মানুষরা আসবেন। বিদেশিরা ভারতীয় অঙ্কন চিত্র শালা খুব বেশি পছন্দ করেন। রবি ঠাকুরের রবিবার একটি গল্প, যে গল্পের মধ্যে একটি শিল্পী বলছে যে এখানের মানুষকে দিয়ে হবে না, এখানের মানুষ আমার শিল্প বুঝে না, আমি বিদেশে চললাম যেখানে শিল্পের কদর আছে। এটা খুবের সঙ্গে রবীন্দ্রনাথ রবিবার কবিতার মধ্যে, গল্পের মধ্যে এই বিষয়টা উত্থাপন করেছিলেন। কাজেই আমরা বলবো যে এই যে শিল্প সদন, সেই সদনের যে পরিকল্পনা, যে চিন্তা ভাবনা, আজকে শিল্পীদেরকে আমরা গুরুত্ব দিচ্ছি না। শিল্প এখানে বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠেছে, কিন্তু যে প্রশিক্ষণ কেন্দ্র যে শুধু অঙ্কন শেখো তোমার প্রজেক্টের জন্য, এই শিক্ষা ব্যবস্থা নয়। এই শিক্ষা ব্যবস্থা জীবন্ত, যেটা আমরা দেখেছিলাম যে যামিনী রায় থেকে আরম্ভ করে আমাদের যে বিখ্যাত চিত্র অঙ্কন শিল্পীরা সেখানে যুক্ত ছিলেন। সেই শিল্প সদনে সত্যজিৎ রায়ের যে
পরিকল্পনা সেখানে সেখানে সেগুলোও ছিল। কাজে এটাও গুরুত্বপূর্ণ। শিক্ষা চর্চা, এটা হচ্ছে আর একটি বিষয়। পল্লী শিক্ষা ভবন, শিক্ষা চর্চার মধ্যে উনি পল্লী শিক্ষা ভবন করেছেন। আমরা একটা প্রজেক্ট করেছি, সেই প্রজেক্টের মধ্যে বলা হচ্ছে গ্রামকে জানো, ভিলেজ ম্যাপিং তৈরি করো, ভিলেজ ম্যাপিং তৈরি করে কোন গ্রামে কি ধরনের ফসল ফলবে, কোন গ্রামের কি পটেনশিয়ালিটিগুলো রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আমাদের চিন্তাভাবনার বিষয় আমরা এখন করছি, যেটা রবীন্দ্রনাথ সেই শিক্ষা চর্চার মধ্যে 1984 সালে সেটার উদ্বোধন আনুষ্ঠানিকভাবে প্রচার লাভ করেছিল বিশ্বভারতী আইন তৈরি করে। তো সেখানে দেখা গেল বিশ্বভারতী আইনের মধ্যে শ্রীনিকেতন নামক একটি অবস্থান। সেই শ্রীনিকেতন মানেই হচ্ছে গ্রামের শোভা বৃদ্ধি করা। গ্রামের শোভা বৃদ্ধি কিভাবে হবে? শুধু গাছ রোপণ করে শোভা নয়, তার মধ্যে অর্থনৈতিক বুনিয়াদ দৃঢ় করে প্রতিটি মানুষের মুখের মধ্যে যদি হাসি ফোটানো যায়, সেটাই হবে শোভা। কাজে সেদিক থেকে পল্লী মঙ্গল, পল্লী শিক্ষা ভবন তৈরি করে পল্লী শিক্ষা ভবনের মধ্যে পল্লী মঙ্গল কর্মসূচিটা নিয়ে আসার চেষ্টা করেছেন, এবং সেখানে হচ্ছে কৃষির উন্নতি অন্যতম একটি নিদর্শন সে পল্লী ভবন শিক্ষা চর্চার মধ্যে রয়েছে। তো আমরা 1963 1 সেপ্টেম্বর মহাবিদ্যালয়ে পল্লী শিক্ষা সদন যেটা তৈরি হয়েছে, তার মধ্যে 1984 সালে পল্লী শিক্ষা ভবনে নামকরণটা রূপান্তরিত হয়েছে, এবং সেখানে রূপান্তরিত হয়ে ভারতীয় কৃষি শিক্ষা প্রতিষ্ঠান, একটা উজ্জ্বল নক্ষত্র বলে সেটাকে চিহ্নিত করা হয়েছে। আজকেও যেখানে আমরা দেখি যে 5 শতাধিক শিক্ষয়িত্রী সেখানেও রয়েছে। কাজে সেদিক থেকে আমরা বলবো যে বিশ্বভারতীর প্রতিষ্ঠান একটা গুরুত্বপূর্ণ দিক। সেই বিশ্বভারতীয় প্রতিষ্ঠানটাকে আমরা যেন গুরুত্ব সহকারে দেখি, তার আদর্শটাকে যেন গুরুত্ব সহকারে দেখি, এবং সেই গুরুত্ব সহকারে যদি দেখা যায় তাহলে জাতীয় শিক্ষানীতির মধ্যে তার প্রভাব বিস্তার করানোর প্রয়োজনীয়তা রয়েছে বলে আমরা মনে করি। যারা জাতীয় শিক্ষানীতির উপর বিভিন্নভাবে আলোচনা করছেন, এখন পর্যন্ত আমরা পাইনি রবীন্দ্রনাথের বিশ্বভারতীর আদর্শটা আমরা জাতীয় শিক্ষানীতির মধ্যে কিভাবে ঢুকানোর চেষ্টা করছি। সেটাই যদি না করা যায়, শুধু শিক্ষানীতির সমালোচনা করলেই সেটা হবে না। বাস্তব রূপ কিভাবে দেওয়া যেতে পারে, তার আদর্শ কীভাবে কোন জায়গাতে রয়েছে, সেদিকে আমাদের দৃষ্টি নিক্ষেপ করার প্রয়োজনীয়তা রয়েছে। আমরা সবার কাছে একটু সময় বেশি নিয়ে নেওয়া বলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ তারপরও একটি ছোট্ট আলোচনা এটা আমাদের করতেই হয়। আজকে জাতীয় কৃষি দিবস হিসাবে একটি ছোট্ট আলোচনা করব, সেটাও আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন, শুনবেন। আপনাদের বিভিন্ন ধরনের মতামত আমরা প্রত্যাশী। আমরা সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আলোচনা শেষ করলাম। সবাইকে নমস্কার। শুধু সজ্জন মণ্ডলী, তো আজকের দিনে আমাদের দ্বিতীয় পর্বের যে আলোচনা ইতিহাস কথায়, ডিএন টিভির ইতিহাস কথার মধ্যে সেই দ্বিতীয় পর্যায়ের যে আলোচনাটা, সেটা হচ্ছে আজকের দিনটা হচ্ছে জাতীয় কৃষক দিবস। এই জাতীয় কৃষক দিবসটাও আজকে আমাদের কাছে অত্যন্ত বেশি গুরুত্ব পেয়ে গেছে। তো জাতীয় কৃষক দিবস এই কারণে আমরা বলছি যে আজকের দিনে সারা বিশ্বের মধ্যে অনেক ধরনের আন্দোলন হয়েছে, অনেক বিপ্লব হয়েছে। ভারতবর্ষের বুকে বর্তমান অবস্থার মধ্যে দাঁড়িয়ে যে কৃষক আন্দোলন চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে এত বৃহত্তর কৃষক আন্দোলন, দীর্ঘদিন যাবৎ কৃষক আন্দোলন, এ ধরনের প্রেক্ষাপট, এ ধরনের বিশ্লেষণ, এ ধরনের আন্দোলনমুখী পরিবেশ, যেখানে মহিলারা 70,000-এর উপর মহিলারা, প্রায় 9 লক্ষের উপর কৃষক। গতকালকেও আমরা দেখলাম নাসিক থেকে হাজার হাজার গাড়ি করে কৃষকরা যাচ্ছেন ওই আন্দোলনে যোগ দিতে। এই যে একটা ভয়াল পরিবেশ রয়েছে ভারতবর্ষের বুকে, কেন এটা হলো? কেন এই ঘটনার সূত্রপাত ঘটল? যদি আমরা দেখি আজকে যে কৃষি বিল আনা হয়েছে,
সেই কৃষি বিল আজকে থেকে যিনি পঞ্চম প্রধানমন্ত্রী ছিলেন চৌধুরী চরণ সিং মহোদয়, এই পঞ্চম প্রধানমন্ত্রীর সময়ে উনি কৃষকদের জন্য বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছিলেন এবং ওনার সেই জন্ম তারিখটায় অর্থাৎ আজকের দিন 23শে ডিসেম্বর এটাকেই জাতীয় কৃষি দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত হয়। তাহলে যেখানে আমরা দেখি একজন প্রধানমন্ত্রীর জন্মদিন কৃষক দিবস হিসাবে, জাতীয় কৃষক দিবস হিসাবে পালন করার পরিকল্পনা গ্রহণ করা হয়, সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে কৃষকরা কৃষি বিলের উপর আন্দোলন করছেন। সেখানে কৃষি বিলের ভেতরে কি কি কৃষি বিরোধী বিষয় রয়েছে এবং চরণ সিংয়ের যে চিন্তা ভাবনাগুলো ছিল সেই জায়গায় কোনো আঘাত নিয়ে আসা হয়েছে কি না, এই বিষয়গুলো আমাদের চিন্তার মধ্যে নিয়ে আসা প্রয়োজন। এত এত লক্ষ লক্ষ কৃষক কেন এখানে বিভ্রান্ত হচ্ছেন? তো আমরা সেখানে দুটো বিষয় একটা জায়গাতে নিয়ে আসতে চাইতে পারি, সেটা হচ্ছে দুটো চিন্তা ভাবনার বিষয়। এই চিন্তা ভাবনা যেমন আজকে আমরা লর্ড কেন্সের ইকোনমিক্যাল থিওরি দেখেছি, যেটা পণ্ডিত জওহরলাল নেহরু চাইছিলেন, না এই ইকোনমিক্যাল থিওরি আমি চাই না, আমি চাই সোভিয়েত রাশিয়ার ইকোনমিক্যাল পলিসি। এটা করতে দেওয়া হলো না, লর্ড কেন্সের ইকোনমিক্যাল থিওরি আসলো। আমরা দেখলাম সেই সময় অর্থাৎ যখন চৌধুরী চরণ সিং কৃষিমন্ত্রী ছিলেন, উনি গুরুত্ব সহকারে বলছেন, আরে দেশ বলতে মাটি তো নয়। রবীন্দ্রনাথ যেটা বলছিলেন, এটা মাটি দেশ নয়, এই দেশের মানুষই হচ্ছে দেশ। এবং সেই মানুষদের যারা বাঁচিয়ে রাখে, যাদের পরিশ্রমের ফলে উৎপাদিত যে ফসলটা হয়, সেই ফসল খেয়ে আমরা বেঁচে আছি। কাজে সেদিক থেকে কৃষকদের মূল্য প্রথম, কৃষকদেরকে প্রথম স্থানে নিয়ে আসতে হবে। আজকে আধুনিক প্রযুক্তি বেরিয়েছে, কিন্তু সেই প্রযুক্তি না বেরোলেও ফসল ফলতে হয়তো কম। মানুষের পরিসংখ্যান বেড়েছে, বুদ্ধিদীপ্ত বেড়েছে, বিভিন্ন ধরনের প্রযুক্তি শিল্প এখানে নিয়ে আসা হয়েছে, ভালো কথা। আরও বেশি ভালো কথা যেখানে বলতে চাই যে দুটি ঘটনা, একদিকে আমরা কৃষিতে যে পরিমাণ কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করছি তাতে মাটিটা ধ্বংস হচ্ছে, ফসল উৎপাদিত ফসলের মধ্যে বিষক্রিয়া তৈরি হচ্ছে, আর সেই বিষক্রিয়া খেয়ে মানুষ অসুস্থ হচ্ছেন। অসুস্থ হওয়ার পর দেশি বিদেশি বিভিন্ন ওষুধ কিনে কিনে খেয়ে খেয়ে মানুষের শরীরে দ্বিতীয় রোগের সৃষ্টি হচ্ছে। আজকে আমরা কৃষি ব্যবস্থার মধ্যে কি দেখি, যেটা বিভিন্ন দেশ, যে দেশ উৎপন্ন করছে সেই দেশে নিষিদ্ধ রয়েছে, সেটা হচ্ছে ডিডিটি। আর ভারতবর্ষ অ্যাডভান্স টাকা দিয়ে আমেরিকা থেকে ডিডিটি কিনে নিয়ে আসছে। সেই ডিডিটি আজকে কি মশা তো ডিডিটি মরে না, তার ফার্টিলিটি নষ্ট করে দেয়। আমরা দেখলাম ইকোলজিক্যালি সিস্টেমে একটা ড্রেনের মধ্যে মশার জন্ম হয়, এখানে ল্যাটাফিশ জাতীয় এক ধরনের মাছ আছে, সেই মাছ যদি ওই ড্রেনের মধ্যে ফেলে দেওয়া যায়, এই শক্তিটাকে খেয়ে ফেলে। তো কেন আমি ডিডিটি ব্যবহার করব? তো এখন মানুষ ডিডিটি ব্যবহার করতে চাইছে না, কিন্তু আমরা ওই বিদেশের অর্থনৈতিক বুনিয়াদটাকে আরও বেশি দৃঢ় করার লক্ষ্যে ভারতবর্ষের মানুষের টাকা বিদেশে পাঠিয়ে দিয়ে ডিডিটি কিনে নিয়ে আসছি। যে ডিডিটির বিষক্রিয়া থাকে 34 বছর, যে ডিডিটির বিষক্রিয়া একটা ইনসেক্ট পতঙ্গের মধ্যে যদি ঢুকে, তাতে যে ইউনিট পয়জনটা তৈরি হবে, সেই পতঙ্গটাকে যদি অন্য ব্যাঙ, মাছ এগুলো খায়, তার মধ্যে তার ডাবল ইউনিট পয়জন তৈরি হয়। এবং সেই পতঙ্গটা যদি কোনো মাছে খায়, তার মধ্যে যে ডাবল ইউনিট পয়জন তৈরি হবে, সেই মাছটাকে যখন একটা মানুষকে খাবে, তার শরীরে তার ডাবল ইউনিট পয়জন তৈরি হবে। তাহলে যে শিশুটা যেহেতু 33 থেকে 34 বছর এই বিষক্রিয়া থাকে, আজকের বিশ্বে যে শিশুটা জন্মগ্রহণ করবে, সেই শিশুটা সেই বিষ নিয়ে জন্মগ্রহণ করবে। আমরা দেখলাম কৃষকদেরকে বুদ্ধি দিয়ে দেওয়া হলো, এই ডিডিটি নিয়ে ফার্টিলাইজার হিসেবে ব্যবহার করো, ভালো ফার্টিলাইজার, ডিডিটি পচলে ভালো সার হয়ে যায়, আর সেটাতে
পেস্টিসাইড লাগবে না, পোকা আক্রমণ করবে না। পোকা আক্রমণ করছে না, কিন্তু যে ফলটা ফলছে সেই ফলের মধ্যে প্রচুর বিষক্রিয়া, সেই বিষটা আমরা খাচ্ছি। তাহলে একদিকে সেই কৃষকদেরকে ভুল পথে পরিচালিত করা, দ্বিতীয়ত মানুষের শরীরে বিভিন্ন রোগের আক্রমণ ঘটানোর যে পরিকল্পনা, সেই পরিকল্পনা আপনারা কি অস্বীকার করতে পারেন? যদি আমার তথ্যগতভাবে কোনো ভুল থাকে আমি অবশ্যই চ্যালেঞ্জ করব। কাজে এই যে বিষয়গুলো রয়েছে সেদিকে আমাদের চিন্তা ভাবনার প্রয়োজনীয়তা রয়েছে। আমরা গরু গরু করে মরছি, কিন্তু গ্রামের মানুষ গরু পালন করতে পারছে না, তার জন্য পরিকল্পনা। আর গরু যদি বেশি করে পালা হয় তাহলে তার থেকে যে গোবরগুলো আসবে সেগুলো জৈব সার হিসেবে ব্যবহৃত হবে। আজকে গরুই নেই, তো জৈব সার, গোবর সারটা প্রধান জৈব সার হিসেবে চিহ্নিত হয়, এটা কোথায় পাবো? এটা তো নেই। ঘাস চাষে কোনো পরিকল্পনা নেই, ডেয়ারি ফার্মের কোনো পরিকল্পনা নেই। কৃষকরা তার ফসল উৎপাদন কিভাবে করবে? এবার কৃষকরা যেভাবেই ফসল উৎপাদন করব, সেই ফসলগুলো কি দামে বিক্রি হবে, তার যে পরিশ্রম, তার যে বিভিন্ন ধরনের সার, মাটি চাষ, এই সবগুলো মিলিয়ে, বীজের মূল্য সব মিলিয়ে যে ফসলটা উৎপাদন হলো, কতটুকু ফসল উৎপাদন হলো, সেই কতটুকু ফসলের উৎপাদনের পর যে তার মূল্য কি হবে, এটা কৃষকরা নির্ধারণ করবে যে আমি কত % প্রফিট করব। তাহলে কৃষি বিল কৃষকদের অনুকূলে আসছে না, কৃষকরা আন্দোলন করবে, এটাই স্বাভাবিক অবস্থা। কাজেই আমরা চৌধুরী চরণ সিং যে পরিকল্পনাগুলো উনি করেছিলেন, বিশাল বড় একটা র্যালি করেছেন কৃষকদেরকে নিয়ে, কৃষকদের তার জীবনে কী কী ধরনের বিভিন্ন ধরনের যে ইন্স্যুরেন্স ব্যবস্থা, সেগুলো চরণ সিংয়ের আমলেই তৈরি করা হয়েছিল। উনি একটি সাধারণ মধ্যবিত্ত ঘরের লোক, কাজেই উনি ভালো করে জানতেন যে কৃষকদের কি দুঃখ দুর্দশা রয়েছে। আমরা 2001 সাল থেকে অ্যাওয়ারনেস ক্যাম্প, প্রচারমূলক অভিযান এটা করার কথা, কিন্তু আমরা দেখি প্রচারমূলক কোনো অভিযান হচ্ছে না। আমরা দেখি বিভিন্ন সময়ে বছরে একবার কৃষকদেরকে নিয়ে যে তুমি যে ফসলগুলা ফলিয়েছ তার বিশেষ বিশেষ আকৃতি প্রকৃতি এগুলো দিয়ে এটা ডিসপ্লে করো এবং তার মধ্য থেকে আমরা তাদেরকে পুরস্কৃত করব। এটাই কি কথা? এটা কৃষক কিভাবে চাষ করছে, তার মধ্যে কি ধরনের ফার্টিলাইজার ব্যবহার করছে, তার সয়েল টেস্টিং হলো কিনা, এই সয়েলে কোন ফসলটা ভালো হবে, এই যে ম্যাপিংগুলো, ভিলেজ ভিত্তিক গ্রাম ভিত্তিক যে ম্যাপিংগুলো করার দরকার, সেখানে ইরিটেশনের ব্যবস্থাগুলো করা দরকার, কিভাবে হচ্ছে কিভাবে হচ্ছে না, এই বিষয়গুলো নিয়ে নতুন পরিকল্পনা করা। তাহলে এই কৃষক আন্দোলন কেন হবে? কৃষকদের স্বার্থে যদি হয় তাহলে এই ধরনের কৃষি আন্দোলন হওয়ার কথা না। তো 2020 সালে এসে আমরা চরণ সিং যেটা চালু করেছিলেন, তার জন্মদিনটাকে যেহেতু আমরা জাতীয় কৃষক দিবস হিসাবে পালন করে আসছি, বিগত দিনগুলোতে একক বছরে আজকের পরিবেশে কৃষকরা কি অবস্থান করছেন, কোন জায়গাতে অবস্থান করছেন, সেদিকে নিয়ে আমাদের চিন্তা ভাবনা করার প্রয়োজনীয়তা ছিল। তো আমরা কৃষিভিত্তিক নির্ভরশীল, আমরা কৃষি ছাড়া আমরা বাঁচব না। কেউ চাল খায়, কেউ রুটি খায়, গম এগুলো চাষ করতে হবে। তো সেই চাষগুলো কোথায়, কোন মাটিতে কীভাবে হবে, কী ধরনের সুযোগ সুবিধাগুলো তাদেরকে দিয়ে দেওয়া হবে, এই বিষয় নিয়ে আমাদের চিন্তা করা দরকার। আমি বীজ কিনবো, কতটুকু কিনবো? আমরা বীজ কেনার আগে ওই কৃষকটাকে কিভাবে সহযোগিতা করেছি, তার একখানি জমির মধ্যে কী ধরনের ফসল ফলালে কি ভালো হবে, কি ফসল হবে, কী ধরনের ওই জমিতে সার ব্যবহারের প্রয়োজনীয়তা রয়েছে, সেই ধরনের বিষয়গুলো কোথায়, তার প্রশিক্ষণের ব্যবস্থাগুলো কোথায়? কৃষিদেরকে নিয়ে ঘুরিয়ে আনা হয়, অমুক জায়গায় দেখো, অমুক জায়গায় দেখো, অমুক জায়গায় দেখো। আমাদের এখানে বেশিরভাগ কৃষকরাই আমরা বলবো ইলিটারেট। সাক্ষরতা আন্দোলনের মধ্যে দিয়ে কিছু অক্ষর জ্ঞান তাদের হয়েছে, কিছু অংশ, কিন্তু কৃষিভিত্তিক ব্যবস্থার মধ্যে দিয়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়নি। আমরা
বিভিন্ন ফার্মার্স ক্লাবে গিয়ে গিয়ে আমরা কিছু কিছু আমাদের যতটুকু আছে তা দিয়ে করেছি যে বেগুন গাছে ফলাডন দিতেই হবে। কেন? নতুন পরিকল্পনা গবেষণায় বেরিয়েছে ওই বেগুন গাছের নিচে কী ধরনের গাছ রোপণ করলে ফোরাডন লাগবে না, ওই গাছটাই তাকে প্রোডাক্ট করবে। লাউ গাছের বলায় কামড় দেয়, বিভিন্ন ধরনের কুমড় গাছ, এগুলোতে তো তাকে রক্ষা করার জন্য ওই গাছের নিচে কি গাছ রোপণ করলে ওই পোকাগুলো সেটাকে আক্রমণ করবে না। ইকোলজিক্যালি আমরা সেই শিক্ষাটা কৃষকদেরকে দিচ্ছি কি? পেস্টিসাইড দেওয়া হচ্ছে, যে আমরা পেস্টিসাইড আমাদের হার্বেল সিস্টেমে করতে পারি, নিম, নিশুন্দা, এই ধরনের তামাক পাতা, এগুলো দিয়ে আমরা পেস্টিসাইড তৈরি করতে পারি। এই ধরনের শিক্ষা দেওয়ার ব্যবস্থা কৃষকদের মধ্যে আমরা এখন করছি না। পাশাপাশি কৃষকের উপর তার উৎপাদিত ফসলটাকে কিভাবে আমরা নিয়ে যাব। কেন আজকে কৃষকরা আন্দোলন করছেন? যে আন্দোলনের মধ্য দিয়ে দেখলাম কোনো এক বিত্তশালীর বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলোর উপর আক্রমণ আসছে। কেন আসছে? ওই বিত্তশালী এখানে কি হিসেবে যুক্ত রয়েছেন? তার হোয়াইট পাবলিসিটি তো আমাদের দরকার। তো সেদিক থেকে চরণ সিংহে আমরা অবমূল্যায়ন যেন না করি। উনি পঞ্চম প্রধানমন্ত্রী ছিলেন ভারতবর্ষের বুকে। উনি ওনার জন্মদিনটা কৃষকদের জন্য উৎসর্গ করেছেন। উনি কৃষকদের জন্য যে চিন্তা ভাবনাগুলো পোষণ করেছিলেন, সেই চিন্তা ভাবনা সামনে রেখে আমরা সেই পঞ্চম প্রধানমন্ত্রীকে গুরুত্ব দিয়ে শ্রদ্ধা জানিয়ে কৃষকদেরকে আরও বেশি সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে যে যে পরিকল্পনাগুলো গ্রহণ করা দরকার, সেই পরিকল্পনা বিল স্তরে এসে কি কি সমস্যা, কোন কোন রাজ্যে কী ধরনের সয়েল সিস্টেমগুলো রয়েছে, যে বিভিন্ন ধরনের ওয়াটারিং সিস্টেমগুলো কী কী রয়েছে, কোন কোন জমির মধ্যে কী ধরনের চাষ হবে, সেটা ম্যাপিং করে আইডেন্টিফাই করে যদি আমরা কৃষকদেরকে নিয়ে তা বিভিন্ন আইন রূপায়ণ করে থাকি, তাহলে হয়তো সেটাই হবে প্রকৃতভাবে কৃষক দরদি চিন্তাভাবনার প্রকাশ। কাজে আমরা ডিএনটিভির পক্ষ থেকে আমরা অনুরোধ করব কৃষকদের সপক্ষে দাঁড়িয়ে কৃষকদের আরও বেশি সমৃদ্ধতর ফসল উৎপাদন ব্যবস্থা এবং তার অর্থনৈতিক, পারিবারিক অর্থনৈতিক বুনিয়াদকে আরও দৃঢ় যদি আমরা করতে পারি, তার